শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব ৮৩-৮৪। কেডা কেডা হইহানে? কুদ্দুস চাচার কণ্ঠস্বর শুনে মিমের ঘোর কাটল। হঠাৎ করে ভাবল, কি করছিলাম আমি? এত বড় পাপ কি করে করতে চেয়েছিলাম? তৎক্ষণাৎ ড্রয়িং রুমের লাইটটা জ্বলে উঠল। মিমের বেহাল অবস্থা দেখে কুদ্দুস চাচা চিৎকার করে বললেন, বড় কর্তা, ছোট কর্তা, আবির বাবা, তোমরা জলদি আহো, মিম মামুনির মাথা খারাপ হইয়া গেছে। কুদ্দুস চাচার চিৎকারের মুহূর্তেই নিচতলা থেকে দোতলা সকল রুমে লাইট জ্বলে উঠল। সবাই হন্তদন্ত হয়ে বাহিরে বের হলো। মিমকে দেখে ছুটে গেল সবাই সেদিকে। সবাই সব জেনে গেছে। সবার এত প্রশ্ন, আরিফকে না পাওয়ার বেদনা, সবকিছু ভেবে মিম আর নিজেকে স্থির রাখতে পারল না। মুহূর্তেই লুটিয়ে পড়ল ফ্লোরে। তানভীর, আবির ছুটে গিয়ে মিমকে ধরল, কিন্তু এতক্ষণে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। মেঘ তাড়াহুড়া করে পানি নিয়ে আসলো। বন্যা সেই পানি ছিটিয়ে দিল মিমের মুখে। আলী আহমেদ খান গম্ভীর মুখে বললেন, আবির, মিমকে উঠিয়ে সোফায় শুয়ে দাও। আবির মিমের দিকে তাকায়, চেহারার মায়া কিন্তু শান্ত। দীর্ঘ ১ ঘন্টা পর মিম ধীরে ধীরে চোখ খুলল, দেখলো ও সোফায় শুয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে আবির, তানভীর, মেঘ, বন্যা। একটু দূরে পাগলের মতো বসে আছে তার মায়াবতী মা আকলিমা খান। তাকে ঘিরে বসে আছে হালিমা খান ও মালিহা খান। আর একটা বড় সোফাতে গম্ভীর মুখ নিয়ে বসে আছে আলী আহমেদ খান ও মোজাম্মেল খান। মিম আস্তে আস্তে উঠে বসল। দেখল দূরে এক কোণায় অস্থির কিন্তু অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে আরিফ। আরিফকে দেখে মিম যেন ছটফট করে উঠল। আবির ধীরে ধীরে বলল, তোমার কিছু বলার আছে? মিম ফিসফিস করে বলল, ভাইয়া, আমি পারছি না আর। আমি আরিফ ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি সত্যিই ভালোবাসি ওকে। আমি কিছু করব না, কসম, কিন্তু প্লিজ আমাকে কোথাও পাঠিয়ে দিও না। বলতে বলতে মিমের কণ্ঠ যেন ভেঙে আসছে। আবির মিমের মাথায় হাত রাখে, চোখ ভিজে আসে তারও। তারপর বলল, তোমার আর কিছু প্রমাণ করার দরকার নেই মিম। তোমার বিয়েটা যার সাথে ঠিক হয়েছে তার নাম আরিফ। মিম থমকে যায়, চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপে। কাঁপা কাঁপা ঠোঁটে বলল, কি বলো ভাইয়া? আবির হেসে বলে, তোমার ভালোবাসা আজ আমাদের জয় করলো। তুমি পেরেছো মিম, তুমি পেরেছো। মিম স্তব্ধ হয়ে বসে আছে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু এই প্রথম সেই চোখে আনন্দের জল। তারপর মিম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। আবির বুঝতে পেরে উঠে দাঁড়ালো। মেঘ পাশে এসে দাঁড়িয়ে আবিরের এক হাত ধরে বলল, আহিয়ার আব্বু, এবার তো অন্তত সবটা খুলে বলুন। আপনি আমাদের সবাইকে বলেছেন আপনারা যা করছেন মিমের ভালোর জন্যই করছেন। আপনাদের ভরসায় আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এবার সবকিছু জানতে ইচ্ছা হচ্ছে। দয়া করে আমাদের সবকিছু স্পষ্ট করে বলুন। আবির আস্তে ধীরে বলা শুরু করলো। এটা মেইনলি ১ সপ্তাহ আগের কথা, ১ সপ্তাহ আগের ফ্ল্যাশব্যাক আর কি। ২৫শে জুন বিকাল ৫টা, আলী আহমেদ খানের অফিসে কনফারেন্স রুম আর কি। রুমের মধ্যে বসে আছেন ৩ কর্তা, আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর ইকবাল খান। আর তাদের সামনে বসে আছে আবির ও তানভীর। আরেক কোণায় দাঁড়িয়ে আছে এক তরুণ, চোখে ভয় তবুও সাহসী। সে হলো আরিফ। আলহাদি বাতির নিচে আলোটা কিছু স্নান, রুমে তৈরি হয়েছে একটা থমথমে পরিবেশ। আলী আহমেদ খান ধীর গলায় বললেন, তুমি বলছো তুমি আর মিম ৫ বছর ধরে একসাথে আছো? আরিফ মাথা নিচু করে বলল, জি মামা, আমি ওকে ভালোবাসি। আজ না, অনেক দিন ধরে। আমি ওকে হারাতে চাই না। আলী আহমেদ খান মুখ শক্ত করে বললেন, ভালোবাসা অনেকেই দাবি করে, কিন্তু দায়িত্ব নিতে পারা, কষ্টের দিনে পাশে থাকা, চুপ করে থেকেও ভালোবাসা বোঝাতে পারা, এসব কি তুমি জানো আরিফ? আরিফ মাথা তুলল, সাহসের সঙ্গে বলল, আমি জানি, আর মিমের মুখে কিছু না শুনেও আমি তার চোখে সেই ভালোবাসা প্রতিদিন দেখেছি। তখনই আবির বলল, আব্বু, আমি বলছি আরিফ সত্যি মিমকে ভালোবাসে। আরিফের হাতে মিমকে তুলে দিলে আমাদের মিম ভালো থাকবে। আলী আহমেদ খান শক্ত কণ্ঠে বললেন, তুমি চুপ থাকো,
খানবাড়ির 5 ছেলে মেয়ে, খানবাড়ির 5 রত্ন। এই রত্ন আমি যার তার হাতে তুলে দিতে পারি না। আমার 5 রত্নের মধ্যে একজন হলো মেঘ, আর তুমি নিজেই জানো কত কঠিন পরীক্ষার পর আমি তাকে তোমার হাতে তুলে দিয়েছি। আমি সর্বদাই তাদের সুখ নিশ্চিত করতে চাই। আবির থমথমে মুখে ইকবাল খানের দিকে তাকালো। একবার ইকবাল খান মুখ খুললেন, বললেন, দেখো আবির, মেয়েটা আমার হতে পারে, কিন্তু সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভাইজানের। তাই আমি তার বিরুদ্ধে যেতে পারবো না। ভাইজান যেভাবে চায় সেভাবে সবকিছু হবে। আবির হতাশ দৃষ্টিতে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি চান আব্বু? দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে যাক? আলী আহমেদ খান বললেন, যদি সত্যি সত্যি দুজন দুজনকে ভালোবাসে তাহলে তারা কখনোই আলাদা হবে না। মিম ছোট মানুষ, হতে পারে ওটা তার আবেগ। তাছাড়া আরিফ মিমের যোগ্য কিনা তা নিয়েও আমার মনে প্রশ্ন থেকে যায়। আলী আহমেদ খানের কথা শুনে আবির বলল, মানে আপনি কি বলতে চান, দয়া করে স্পষ্ট করে বলুন। আলী আহমেদ খান বললেন, ওদের দুজনকে ভালোবাসার পরীক্ষা দিতে হবে। আবির ভ্রুকুচকে জবাব দিল, আব্বু, ভালোবাসা কি পরীক্ষা দিয়ে প্রমাণ করা যায়? ভালোবাসা হলো মনের ব্যাপার। আলী আহমেদ খান বললেন, ওরা দুজন দুজনকে যদি সত্যিকারের ভালোবাসে থাকে তাহলে তোমার এত ভয় কিসের? এসব শুনে পাশ থেকে আরিফ বলে উঠল, মামা, মিমের জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি বলুন আমাকে কি করতে হবে। আলী আহমেদ খান এক নাগাড়ে বলে যান, আগামী 4 জুলাই মিমের বিয়ে ঠিক হবে। তবে তাকে জানানো হবে না পাত্রকে। যদি সে নিজ থেকেই জানিয়ে দেয় যে সে কাউকে ভালোবাসে, বিয়েতে রাজি না, অথবা নিজের ভালোবাসা আমাদের সামনে প্রকাশ করার জন্য পাগলামি করে, তাহলে প্রমাণ হবে সে শুধু আবেগ না, সত্যিকারের ভালোবাসা। আর যদি মুখ বুজে বিয়েতে রাজি হয় তবে বুঝবো তার অনুভূতি টিকে নেই। তখন পরিবার যে পাত্র ঠিক করবে তার সাথেই হবে বিয়ে। ঘরে নীরবতা। মোজাম্মেল খান ফুকুচকে বললেন, আর যদি সে ভেঙে পড়ে, মানসিকভাবে সহ্য করতে না পারে? আবির দৃঢ় গলায় বলল, আমি তাকে চিনি চাচ্চু, সে দুর্বল না, সে রক্তে খান পরিবারের মেয়ে, ভালোবাসা ছিঁড়ে ফেলা মেয়ে সে না। আলী আহমেদ খান চুপ করে আবিরের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর মাথা নাড়েন। ঠিক আছে আবির, প্রমাণ করো। যদি সত্যি মিম এই পরীক্ষা উত্তীর্ণ হয়, আমি নিজে হাতে আরিফ আর মিমের বিয়ে দেব। আরিফ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে। কনফারেন্স রুম থেকে বের হতেই আবির আরিফের কাঁধে হাত রেখে বলল, সব ঠিক, এবার থেকে তুই দূরে থাকবি ওর থেকে। ওকে বুঝিয়ে দিস না, এমন ভাব দেখাবি যেন তুই আর কিছুই চাস না। আরিফ চুপ। আবির আবার বলল, পারবি তো? আরিফ ধীরে বলল, ভালোবাসা যদি পরীক্ষা হয় তাহলে আমি প্রশ্নপত্র হই, আর মিম হোক উত্তর। শুধু দোয়া করো উত্তরটা যেন সঠিক হয়। তারপর আরিফ মনে মনে মিমের উদ্দেশ্যে বলল, মিম, তুমি জানো না কি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে, তবে আমি জানি তুমি পারবে। আবির আস্তে আস্তে বর্তমানে ফিরে আসলো। ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা। এত কঠিন পরীক্ষার কথা শুনে সবাই তো হা হয়ে গেল। আবির যখন তার কথা শেষ করলো পুরো ঘর নিস্তব্ধ, সবাই স্থির, কিছুটা শূন্য। কিন্তু একসময় মিম উঠে দাঁড়ালো। চোখের জলের রেখা, গলা কাঁপছে, তবু কণ্ঠে জেদ। সে তাকিয়ে আছে পরিবারের সবার দিকে। এক এক করে সে সবার চোখের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, তোমরা সবাই বলছো এটা একটা ভালোবাসার পরীক্ষা ছিল, কিন্তু কেউ একবারও আমার সঙ্গে কথা বলোনি। কেউ জানতে চায়নি আমি কেমন আছি, কেউ জিজ্ঞেস করেনি আমি কি চাই। তার কণ্ঠ ক্রমশ ভাঙতে লাগলো। তোমরা সবাই শুধু প্ল্যান করেছো, ঠান্ডা মাথায় আমার জীবনটা একটা খেলায় পরিণত করেছো। কারো চোখে পড়েনি আমি কতটা ভেঙে পড়েছিলাম। রাতে ঘুম হতো না, দিনে আলো অসহ্য লাগতো। অথচ আমি তো ছিলাম এই বাড়িরই সবার প্রিয়। তাহলে আমাকে বোঝার কেউ ছিল না কেন? সবাই স্তব্ধ। আকলিমা খান কান্না চেপে ধরে বসে আছেন। মিম আরও বলল, আরিফ চলে গিয়েছিল, সবাই মুখ ঘুরিয়ে নিয়েছিল। বিয়ে ঠিক আছে, অথচ আমাকেই কিছু বলা হয়নি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমরা সবাই মিলে ঠিক করলে, অথচ সেখানে আমি ছিলামই না।
এক মুহূর্ত চুপ করে থেকে সে আবারও বলল, তোমরা বলো, এটা ভালোবাসার পরীক্ষা ছিল? কিন্তু আমি তো শুধু ভালোবাসিনি, আমি আমার আত্মা দিয়ে আরিফকে চেয়েছি, আর তবুও তোমাদের প্রমাণ দিতে হয়েছে। তারপর মিম আর দাঁড়িয়ে থাকতে পারল না, চোখের জল মুছতে মুছতে ছুটে চলে গেল সিঁড়ি বেয়ে নিজের রুমে। সবাই চুপ। আবির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরিফের দিকে তাকালো। এবার আরিফও টলমলে চোখ দিয়ে তাকালো আবিরের দিকে। আবির একবার মাথা হেলে ইশারা দিল, চোখে একটাই কথা, এবার তুই যা। আরিফ দাঁড়িয়ে থাকলো। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো আলী আহমেদ খানের দিকে, চোখে এক বিনয়ের আবেদন। আলী আহমেদ খান কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর কণ্ঠে বলল, যাও, উপরে গিয়ে দেখো মেয়েটার রাগ কমাতে পারো কিনা। হয়তো এর আগে একটু পর সে এসে বলবে বিয়েটা করতেই চায় না। আরিফ আর এক মুহূর্ত দেরি করলো না। সে ছুটে গেল সিঁড়ি বেয়ে মিমের রুমের দিকে। ঘরটা একেবারে নিস্তব্ধ। মিম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চোখের জল মুছছে বারবার। আরিফ আস্তে আস্তে রুমে ঢুকলো। মিম পিছনে ফিরে তাকালো না, কিন্তু সে বুঝে গেল কে এসেছে। আরিফ নিচু গলায় বলল, তুমি জানো না মিম, আমি কতটা ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম তুমি পারবে না, ভেবেছিলাম তোমাকে হারাবো। মিম কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আরিফ কাঁপা কাঁপা হাতে মিমকে পেছন থেকে জড়িয়ে ধরল। আজ তার নিজেকে একজন অপরাধী লাগছে। আরিফের ছোঁয়ায় মিমের রাগ যেন বরফের মতো গলতে শুরু করলো। মিম পেছনে ফিরে আরিফের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকালো। তারপর হঠাৎ ঝাঁপিয়ে পড়লো আরিফের বুকে, হাউমাউ করে কেঁদে দিল। আরিফও শক্ত বাহুতে জড়িয়ে নিল তার জান পাখিকে। মিম কাঁপা গলায় বলল, তুমি জানো না কতটা ভেঙে পড়েছিলাম। তোমার সেই চুপ করে থাকা আমার বুকের ভিতরটা ছিঁড়ে নিচ্ছিল। আমি ভাবতাম তুমি চলে গেছো চিরতরে। আরিফ ধীরে ধীরে মিমের কাঁপা হাতটা ধরল। তুমি জানো আমার কণ্ঠে একটাও শব্দ ছিল না, কারণ শব্দ আসলে মিথ্যে হয়ে যেত। আমি চুপ করেছিলাম, তোমার ভালোবাসা যেন নিজেই জবাব দেয়। মিম আবারও শিশুর মতো মুখ গুজে নেয় আরিফের বুকে। তুমি জানো না আমি কত কেঁদেছি, কত রাত ব্যালকনির কাছে দাঁড়িয়ে ভেবেছি তুমি হঠাৎ এসে বলবে চলো মিম পালাই, কিন্তু তুমি আসোনি, কিছুই বলনি। আরিফ ফিসফিস করে বলল, আমি বলিনি কারণ আমি চাইনি তুমি পালো। আমি চেয়েছিলাম তুমি লড়ো, যুদ্ধ করো তোমার ভালোবাসার জন্য। আর তুমি পেরেছো মিম, তুমি জিতে গেছো। তোমার ভালোবাসা হারেনি, আমিও হারাইনি, আমরা জিতেছি। মিম হালকা হেসে বলল, আমরা না, আমাদের ভালোবাসা জিতেছে। আরিফ মিমের কপালে চুমু দিয়ে বলল, আজ থেকে শুধু তুমি আর আমি। কোনো লুকোচুরি নেই, কোনো পরীক্ষা নেই, কোনো চোখে জল নেই, শুধু আমরা আমি তো একসাথে। কোনো আবহ সঙ্গীত ছিল না, তবুও ঘরের বাতাস যেন দুলে উঠল এক অদৃশ্য সুরে। এই প্রথম তারা সত্যিকার অর্থে একসাথে।